তোমার পিরিয়ড হয়েছে কতদিন আগে? দেখতে আসা পাত্রের মুখে এ ধরনের প্রশ্ন শুনে রেগে গেল নাফিয়া। হাত তুলে চড় দিতে যাবে তার আগেই সামনে দাঁড়ানো মিরশাদ কায়সার ওর হাত টেনে ধরে ঘুরিয়ে পিছনে নিয়ে মুচড়ে ধরল। পেছন থেকে ফিসফিস করে বলল, আমার হাতে সময় অনেক কম, তাই আমি চাই সাগরে যাওয়ার আগে বউয়ের সাথে ভালো সময় কাটিয়ে যেতে। তোর মতো বেয়াদবকে বিয়ে করছে কে? তুমি। আমার এত খারাপ দিন আসেনি, এসেছে কারণ যতদূর জানি তুমি তোমার দাদুর কথা ফেলতে পারো না। সে চায় তোমার বিয়ে আমার সাথে হোক। বিশ্বাস না হলে তাকে জিজ্ঞেস করতে পারো। তোমার দাদুর এত রিকোয়েস্টের কারণেই আমি রাজি হয়েছি। ও তাই নাকি? আমি আমার দাদুকে বুঝিয়ে নেব, তবুও আপনাকে বিয়ে করব না। চলে যান। এত অফেন্ডেড হওয়ার কি আছে? কাপকেক, এটা কেমন ধরনের নাম? কাপকেক আমার ফেভারিট, আর তুমিও। এটা বলেই মিরশাদ নিজের পুরুষ্টু ঠোঁট জোড়া জিহ্বা দ্বারা ভিজিয়ে নিয়ে নাফিয়ার গলায় ছুঁয়ে দিয়ে ওকে ছেড়ে চলে গেল নিচে। ঘটনা আইসক্রিমতা নাফিয়া কিছুক্ষণ সেখানেই ভূতগ্রস্তের মতো দাঁড়িয়ে রইল। একটু পর নাফিয়ার ছোট বোন নাজনীন এসে ডাক দিল, কিরে আপু, নিচে আসবি না? নাফিয়ার হুঁশ ফিরতেই ও বলল, যা আসছি। নাজনীন চলে যাওয়ার পর নাফিয়া নিজের মাথাটা ধরে রাগ কমানোর চেষ্টা করল। লোকটা এত বড় লম্পট, জানলে কখনোই এভাবে ছাদে দেখা করতে আসতো না ও। যেভাবেই হোক এই বিয়েটা আটকাতে হবে নাফিয়ার। ও সিঁড়ি বেয়ে নিচে নামতেই শুনতে পেল, বিয়ের দিন ঠিক হয়েছে আগামী শুক্রবার। নাফিয়া তখনই দাদুর রুমে চলে গেল। হোসেন আলী তখন পান চিবোতে ব্যস্ত। নাতনিকে দেখে নরম স্বরে বললেন, আয় বস। নাফিয়া চেয়ার টেনে দাদুর সামনে বসে বলল, দাদু, আমি এই বিয়েটা করতে চাই না। কেন রে? লোকটা ভালো না। কি করেছে? এখন নাফিয়া কি করে ছাদের ঘটনা বলবেন? অসম্ভব রকমের বিরক্ত আর আড়ষ্টতা কাজ করছে ওর। ও ওই ঘটনা না বলে শুধু বলল, আমার ভালো লাগে না। আমার ভালো লাগেনি। দাদু ভাই মিরশাদ অনেক ভালো ছেলে। আমি চাই ওর সাথে তোর বিয়েটা হোক। আমার তো আর সময় নেই, জানিসই। মরার আগে এই ইচ্ছাটা পূরণ করে দে না। দাদুর কথা শুনে নাফিয়া নিজেও ইমোশনাল হয়ে গেল। হোসেন আলীর ফার্স্ট স্টেজ লিম্ফোমা ক্যান্সার, ডাক্তার বলেছেন হাতে আর সময় নেই ওনার। আর শেষ দিনগুলো তিনি বাড়িতেই থাকতে চান বলে অনেক বাধার পর তিনি বাড়িতেই ফিরেছেন। হাসপাতালে মরার চেয়ে বাড়িতে মরা অনেক ভালো। এই অবস্থায় নাফিয়া আর না করতে পারেনি নিজের দাদুকে। ভাবলো দাদু যতদিন আছে ততদিনই ও লোকটাকে সহ্য করবে। তারপর দাদু চলে গেলেই ডিভোর্স দিয়ে আলাদা হবে। নাফিয়া দাদুকে সান্ত্বনা দিয়ে নিজের ঘরে ফিরে নিজের প্রেমিক রাসেলকে ফোন করলো। রিসিভ হতেই ওপাশ থেকে রাসেল বলল, পাত্রপক্ষ গেছে? না করেছো ওদের? না, না করতেই পারি না। কেন? ছেলে পছন্দ হয়ে গেছে, বেটার অপশন পেয়ে গেছো। শাট আপ রাসেল, আমাকে ব্লেম দিচ্ছ কেন? তোমাকে গত 2 বছর ধরে বলছি একটা চাকরি জোটাও, বিয়ে করো আমাকে, বাসায় ফ্যামিলি আনো। আনতে পেরেছো? তাই বলে বেটার অপশন পেয়ে
ঝুলে পড়বে। তোমরা মেয়েরা ছলনাময়ী। বলতে বলতেই কেঁদে ফেলল রাসেল। নাওফিয়ার মায়া হলো ভীষণ। ও নরম সুরে বলল, দাদু চাইছে আমি এই লোকটাকে বিয়ে করি, তাই আর না করতে পারিনি। তুমি তো জানোই দাদুর কি অবস্থা। এই সময়ে ওনার কোনো ইচ্ছা তো অপূর্ণ রাখতে পারি না আমি। রাসেল মনে মনে হোসেন আলীকে চসূচক কিছু বিশ্রী গালি দিয়ে বলল, শালার বুইড়ার বাচ্চা মরেও না। কিন্তু মুখে করুণ স্বরে বলল, তাহলে একটা বার এসো, দেখা করে যাও। শেষবারের মতো। ঠিক আছে, কাল বিকালে আসবো। আচ্ছা। ফোন রাখতে রাসেল কুটিল হেসে চোখের পানি মুছে ফেলল। তারপর দুই বন্ধুকে ফোন করে গ্রুপ কলে এনে বলল, দোস্ত, ওই যে নাওফিয়া গিটা বিয়া কি ঠিক হয়েছে? স্টাইলি তো একবারও লাগাইতে দেয় নাই। কালকে বিকালে আইব দেখা করতে। তিনজনে মিলে একসাথে স্টাইলিরে বলে হাসতে লাগলো রাসেল। ওর বাকি বন্ধুদের একজন বলল, মজা হইব দোস্ত। বলেই তিনজন অট্টহাসে হাসতে লাগলো। রাতের খাবার শেষে রুমে আসতেই কল এলো নাফিয়ার ফোনে। আননোন নাম্বার। নাফিয়া রিসিভ করে বলল, হ্যালো, কে কে বলছেন? হাই কাপকেক, প্লিজ এরকম অসহ্য নামে ডাকবেন না। তাহলে কি সুইটি, হানি, ডার্লিং, বেবি, জান, সোনা, ময়না এগুলা ডাকবো? কোনটা পছন্দ করো তুমি? এটাও না? ইয়াক। কেন, সুন্দর তো নামগুলো। হাজব্যান্ড, ওয়াইফ এগুলোই ডাকে। আমি রিসার্চ করে জানতে পেরেছি। রিসার্চ নাকি নিজের অভিজ্ঞতা থেকে বলছেন? অভিজ্ঞতা আসলে হয়নি, মিথ্যে কথা। ওয়েল, বিশ্বাস না করলে তো কিছু করার নেই। তাহলে ছাদে যেটা করলেন সেটা কিভাবে করলেন অভিজ্ঞতা না থাকলে? ও আচ্ছা, এসব করতে অভিজ্ঞতা লাগে না কি? এক্সুয়ালি আমার তোমাকে তখন চুমু খাওয়ার ইন্টেনশন ছিলই না। কিন্তু তোমার গলায় যে জোড়া তিল আছে সেটা দেখে আমার আর কন্ট্রোল হলো না। কি করব বলো তো? কাপকেক। কাপকেক, আচ্ছা মানলাম প্রেম করেননি, কিন্তু এর আগে মেয়ে তো দেখেছেন। তখন কাউকে এরকম চুমু খাননি? না, ইচ্ছা হয়নি। ওদের আমি পিরিয়ডের বিষয়ে জিজ্ঞেস করিনি, কারণ আমি কাউকেও বিয়ে করতাম না, বাট তোমাকে করব বলেই জিজ্ঞেস করেছিলাম। এটা জানা ইম্পর্টেন্ট। বলো কবে হয়েছিল? গতকালই শেষ হয়েছে। বাহ, তাহলে তো সময় ভালোই। আমি যাওয়া পর্যন্ত আর সমস্যা নেই। ইয়াহু। নাওফিয়া মনে মনে হাসল, কারণ ও মিথ্যা বলেছে। ওর পিরিয়ড হিসাব মতো সামনের শুক্রবার ওর বিয়েরই দিনই পড়ে। আচ্ছা কাপকেক, হানিমুনে কোথায় যেতে চাও? যদিও তোমাকে তো ঘর থেকে বের হতে দিচ্ছি না, তবুও দেখি মাঝে মধ্যে 15-20 মিনিটের জন্য বের হতে দেব। কোথাও যাবে না? নাওফিয়া কাট স্বরে বলল, না না, যেতে হবে পরে, নয়তো বলবে আমি না বলেছি বলে নিয়েই যাবে না। কি কঞ্জুস বাবা, আপনি এত বাচাল কেন? আসলে তুমি তো কাছে নেই, তাই কথা বলি, কাজ চালাচ্ছি। বিশ্বাস করো, কাছে থাকলে একটুও কথা বলবো না, একটা শব্দও না, কারণ তখন আমার ঠোঁট তো অন্য কাজে ব্যস্ত থাকবে। অশ্লীল, অসভ্য, ইতর লোক আপনি। আর তুমি একটা মিষ্টি কাপকেক। রাগে ফোনটায় কেটে দিল নাওফিয়া। এমন লম্পট লোক দুটো দেখিনি। একদিনের দেখায় কেউ এত ফ্রি কিভাবে হয় জানে না নাওফিয়া।
তারপরও বলছে নাকি প্রেম করেনি। মিথ্যে কথারও লিমিট থাকে, ওই লোকের তাও নেই। পরের দিন ক্লাস করে দুপুরে একটু পর ক্যাম্পাস থেকে বের হলো নাওফিয়া। এরই মধ্যেই রাসেল ফোন করলো। রিসিভ করতেই ওপাশ থেকে রাসেল বলল, কোথায় আছো? বের হলাম মাত্র ক্যাম্পাস থেকে। একটু দাঁড়াও, তাহলে আমি আসি। না না, আমি আসছি। উফ, তুমি দাঁড়াও, আসছি। এই বলে রাসেল কেটে দিল ফোন। অগত্যা নাওফিয়া দাঁড়িয়ে অপেক্ষা করতে লাগলো। রাসেল মিনিট 10 পরই এলো। নিজের বাইক থাকায় বেশি সময় লাগেনি। বাইক থেকে নেমে নাওফিয়ার দিকে এগিয়ে এসে ওকে জড়িয়ে ধরতে যাবে, তখনই একটা ফুটবল এসে ওর মাথায় লাগলো বেশ জোরালোভাবে। ততক্ষণ সেখানে পড়ে গেল ও। নাওফিয়া ওকে তুলতে যাবে, তখনই পেছন থেকে ভেসে এলো কাপকেক। ডাকটাও পেছনে তাকাতেই দেখল মিরসাদকে। লোকটা ভীষণ মাঞ্জা মেরে এসেছে। নীল সাদা চেক শার্ট, কালো প্যান্ট, লেদার শু আর সানগ্লাস শার্টের বোতামে ঝুলিয়ে হাসি মুখ করে দাঁড়িয়ে আছে। ততক্ষণে রাসেল উঠে দাঁড়িয়ে নাওফিয়াকে জিজ্ঞেস করলো, এই লোক কে? নওয়াব। ওনার সাথেই বিয়ে ঠিক হয়েছে আমার। রাসেল এগিয়ে গিয়ে ইমোশনাল হবার ভান করে বলল, ভাই, আপনি তো সারা জীবনের জন্য আমার কলিজাটাকে নিয়ে চাইতেছেন। অন্তত আজকে বিকালটা ওরে ছাইড়া দেন। ঠিক আছে, নিয়ে যা। মিরসাদের কথা শুনে নাওফিয়া অবাক। এই লোক তাকে এত সহজে নিয়ে যেতে দিচ্ছে। এদিকে রাসেল মনে মনে মিরসাদকে বলল, তবে মুখে আন্তরিক হাসি দিয়ে নাওফিয়াকে নিয়ে এগিয়ে যেতে নিলেই পেছন থেকে মিরসাদ আবার বলল, রিমি বয়স 17 বছর, গার্লস কলেজে পড়ে, তাই না? এইটুকু শুনে রাসেলের পায়ের তলা মাটি সরে গেল। ও ফিরে এসেই মিরসাদের কলার চেপে ধরল শক্ত করে। মিরসাদ হাসল কেবল। রাসেল রাগান্বিত স্বরে বলল, কি করেছিস ওর সাথে? কিছু এখনো করিনি। যদি চাস বোন বেঁচে থাকুক, তাহলে নাওফিয়ার থেকে দূরে থাকবি। আর শুধুও কেন, অন্য কোনো মেয়ের ক্ষতি করার কথাও যদি ভাবিস, তাহলে তোকে কোনো শাস্তি দেব না। শাস্তি পাবে তোর বোনেরা, তোর মা, তোর গোষ্ঠীর সব মেয়ে। মাথায় রাখিস। মিরসাদের কথা শুনে রাসেল ফুঁসতে ফুঁসতে চলে গেল সেখান থেকে। এদিকে নাওফিয়া এই দৃশ্য দেখে আগামাথায় কিছু না বুঝেই এসে মিরসাদের গালে থাপ্পড় দিল। থাপ্পড় খেয়েও মিরসাদের মুখের হাসিটা মিলালো না, বরং গালটা হাত দিয়ে আলতো ঘষে শান্ত গলায় বলল, রাগ কমলো কাপকেক? নাওফিয়ার আগে কাঁপতে কাঁপতে বলল, আপনি একটা জঘন্য মানুষ। রাসেলকে এভাবে থ্রেট দিলেন কেন? মিরসাদ ধীরে ধীরে সানগ্লাসটা খুলে শার্টে গুজে রাখল। তারপর কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, কারণ আমি ওকে তোমার থেকে দূরে রাখতে চাই। আপনি কে আমার জীবনের ডিসিশন নেওয়ার? হবু স্বামী হলেই মালিক হয়ে যান না। মালিক হওয়ার ইচ্ছেও নেই, তবে তোমাকে নোংরা মানুষের হাত থেকে বাঁচানোর ইচ্ছা আছে। নাওফিয়া তাচ্ছিল্য করে হেসে উঠল, আর আপনি খুব ভদ্র মানুষ। না, আমি ভয়ঙ্কর মানুষ, কিন্তু অন্তত তোমাকে বিক্রি করব না। কথাটা শুনে নাওফিয়া কপাল
কুঁচকে তাকালো। মানে? মির্জাদ এবার পকেট থেকে ফোন বের করে কিছু একটা ওপেন করলো। তারপর ফোনটা নাফিয়ার দিকে এগিয়ে দিয়ে বলল, নিজেই শুনে নাও। অডিওটা চালু হতেই রাসেলের গলা ভেসে এলো, দোস্ত কালকে আইবো দেখা করতে। তিনজন মিলে একসাথে বাকি কথাগুলো শুনে মুহূর্তেই জমে গেল নাফিয়ার শরীর। হাত কাঁপতে লাগলো ওর। বুকের ভেতর ধপ ধপ শব্দ হচ্ছে, অসম্ভব। রাসেল এমন করতে পারে না। ও কাপা গলায় বলল, এটা ফেক হতে পারে, তবে আমি চাইলে পুরো ভিডিও দেখাতে পারি। নাফিয়া হতভম্ব চোখে তাকিয়ে রইল। মির্জাদ শান্ত স্বরে বলল, আমি সাগরে কাজ করি। কাপকেক। মানুষের মুখ দেখে অনেক কিছু বুঝতে শিখেছি। রাসেলকে প্রথম দেখেই চিনে ফেলেছিলাম। মিথ্য, তোমার ইচ্ছা বিশ্বাস না করার। কিন্তু আজ যদি আমি না আসতাম, তাহলে বিকেলের শেষে তোমার কি হতো জানো? নাফিয়ার চোখ ভিজে উঠল, তবুও নিজেকে শক্ত করে বলল, আপনি ভালো মানুষ সাজবেন না, আপনিও খারাপ। মির্জাদ হালকা হেসে বলল, অবশ্যই খারাপ। ভালো মানুষ হলে তোমার গলায় তিল দেখে কন্ট্রোল হারাতাম না। চুপ করুন। কিন্তু একটা পার্থক্য আছে। কি? আমি তোমাকে চাই নষ্ট করতে না। কথাটা শুনে নাও। নাফিয়া কিছু বলতে পারল না, শুধু অসহায়ের মতো দাঁড়িয়ে রইল। ঠিক তখনই মির্জাদের ফোন বেজে উঠল। স্ক্রিনে তাকিয়েই ওর মুখের ভাব বদলে গেল। হ্যাঁ বলো। ওপাশে কি বলল জানা গেল না, তবে কয়েক সেকেন্ডের মধ্যেই মির্জাদের চল শক্ত হয়ে উঠল। কখন? আমি আসছি। ফোন কেটে দ্রুত নাফিয়ার দিকে তাকালো সে। আমাকে এখনই যেতে হবে। কোথায়? বন্দরের সমস্যা হয়েছে তো যান। মির্জাদ কয়েক মুহূর্ত ওর দিকে তাকিয়ে থেকে হঠাৎ বলল, তুমি আজ একা বাসায় ফিরবে না কেন? কারণ রাসেল এখন ভয় পেয়েছে, আর ভয় পাওয়ার মানুষ সবচেয়ে বিপজ্জনক হয়। নাফিয়া বিরক্ত হয়ে বলল, আপনি আপনি কি সবসময় সিনেমার ডায়লগ দেন, না মাঝে মাঝে গুলি করি? নাফিয়া ভ্রু কুঁচকে তাকাতেই মির্জাদ মুচকি হেসে বলল, ভয় পেও না, এখনো কাউকে মারিনি। এরপর নিজের গাড়ির দিকে ইশারা করলো, ওঠো। আমি আপনার সাথে কোথাও যাব না। ঠিক আছে, তাহলে তাহলে আমি এখানেই দাঁড়িয়ে থাকবো যতক্ষণ না তুমি বাসায় পৌঁছাও। স্টকরা হবু বর। নাফিয়া দাঁত চেপে রইল। শেষ পর্যন্ত বিরক্ত হয়ে গাড়িতে উঠে বসলো। পুরো রাস্তা মির্জাদ আর একটা কথাও বলল না, শুধু ড্রাইভ করছিল আশ্চর্যজনকভাবে। এই প্রথম লোকটাকে একটু অন্যরকম লাগলো নাফিয়ার। বাসার সামনে গাড়ি থামতেই মির্জাদ বলল, কাল তোমার ক্লাস কয়টায় শেষ? কেন বলবো? কারণ কাল থেকে তোমাকে আমি নিজে আনবো নেব। দরকার নেই। আছে, আমি রাজি না। মির্জাদ এবার ওর দিকে ঝুঁকে এলো, এতটা কাছে যে নাফিয়ার নিঃশ্বাস আটকে গেল। নিচু স্বরে বলল, তুমি তুমি এখনো বুঝতে পারছো না। কাপকেক, তোমাকে নিয়ে খেলা শুরু হয়ে গেছে। বলেই সোজা হয়ে গাড়ি স্টার্ট দিল। নাফিয়া কিছু বুঝে ওঠার আগেই গাড়ি চলে গেল। ও হতবুদ্ধির মতো দাঁড়িয়ে রইল, আর রাস্তার উল্টেটা পাশে দাঁড়িয়ে থাকা কালো হুডি পরা লোকটা
ফোন কানে দিয়ে বলল, ভাই, মেয়েটা বাসায় পৌঁছে গেছে। ওপাশ থেকে ভেসে এলো ঠান্ডা গলা, নজর রাখো। মির্জাত কাইসার যেন কিছু টের না পায়। পরের দিন সকাল থেকেই নাফিয়ার মাথা ভীষণ ভার লাগছিল। সারা রাত ঠিক মতো ঘুম হয়নি। চোখ বন্ধ করলেই বারবার রাসেলের সেই ভয়ঙ্কর কথাগুলো কানে বাজছে। তিনজন মিলে একসাথে ভাবতেই গা ঘিন ঘিন করে উঠছে ওর। নাফিয়া বিছানা থেকে উঠে আয়নার সামনে দাঁড়ালো। নিজের চেহারা দেখে নিজেই চমকে গেল। চোখ দুটো ফুলে গেছে। ঠিক তখনই দরজায় নক হলো। আপু, নাস্তা করবি না? নাজনীনের গলা। আসছি। নাফিয়া মুখ ধুয়ে নিচে নামতেই ডাইনিং টেবিলে দাদুকে বসে থাকতে দেখল। হোসেন আলী হাসি মুখে বললেন, আয় দাদু ভাই। ও গিয়ে চুপচাপ বসলো। হঠাৎ দাদু বললেন, মির্জাত আজ সকালে ফোন করেছিল। নাফিয়ার হাত থেমে গেল। কেন? বলল, আজ থেকে তোকে ও নিজে আনা নেওয়া করবে। কি? আমি রাজি হয়েছি দাদু। হোসেন আলী শান্ত স্বরে বললেন, ছেলেটা তো খেয়াল রাখতেই চায়। নাফিয়া বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। আমার বডিগার্ড লাগবে না। ঠিক তখনই বাইরে গেটের সামনে গাড়ির হর্ন বেজে উঠল। নাজনীন জানালা দিয়ে উঁকি মেরে চিৎকার করে বলল, উফ, দুলাভাই আসছে। নাফিয়ার মাথা গরম হয়ে গেল। ও দ্রুত বাইরে বের হতেই দেখল মির্জাত গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। আজকে কালো শার্টের লোকটাকে আরো বেশি বিপজ্জনক লাগছে। ওকে দেখেই মির্জাত হাসল। গুড মর্নিং কাপকেক। এই নামে ডাকবেন না বলেছি। আচ্ছা, বউ ডাকবো। অসহ্য। মির্জাত দরজা খুলে বলল, ওঠো, আমি রিকশায় যাব। আর আমি পিছনে পিছনে গাড়ি নিয়ে যাব। কেন এত বিরক্ত করেন আমাকে? ভালো লাগে না। নাফিয়ার রাগে ফুঁসতে ফুঁসতে গাড়িতে উঠে বসলো। গাড়ি চলতে শুরু করতেই ও বলল, আপনি কি সব সময় জোর করে সব করেন? না, কখনো কখনো আদর করেও করি। প্লিজ চুপ থাকুন। মির্জাত মুচকি হেসে গাল চালিয়ে দিল। কয়েক মিনিট চুপচাপ কাটার পর নাফিয়া হঠাৎ বলল, রাসেলের ব্যাপারে যা বলেছিলেন সব সত্যি। হোম প্রমাণ তোমাকে দেখাতে পারি, কিন্তু তুমি সহ্য করতে পারবে না। নাফিয়ার বুকটা মোড়স দিয়ে উঠল। আপনি আগে থেকেই জানতেন? আমি ওর খোঁজ নিয়েছিলাম। কেন? কারণ তুমি আমার হতে যাচ্ছ। আমি এখনো আপনার কিছু না। মির্জাত এক ঝলক তাকিয়ে বলল, হবে। ওর গলার আত্মবিশ্বাসটা অদ্ভুতভাবে কাঁপিয়ে দিল নাফিয়াকে। ক্যাম্পাসের সামনে গাড়ি থামতেই নাফিয়া নামতে যাবে। তখনই মির্জাত ওর হাত চেপে ধরল। নাফিয়া চমকে তাকালো। কি? মির্জাত নিচু স্বরে বলল, আজ ক্লাস শেষে একা বের হবে না। কেন? কারণ আমি বলছি। আপনি কি সব কিছু কন্ট্রোল করতে চান? তোমার সেফটি। হ্যাঁ। নাফিয়া হাত ছাড়িয়ে নেমে গেল। কিন্তু ওর বুঝতে পারল না রাস্তার উল্টেটা পাশে দাঁড়িয়ে থাকা দুইজন লোক ওর ছবি তুলছে। ক্লাস শেষে বিকেলে নাফিয়া বের হতেই দেখলো মির্জাদের গাড়ি নেই। ও বিরক্ত হয়ে ফোন বের করলো। ঠিক তখনই অচেনা নাম্বার থেকে একটা মেসেজ এলো।
তোমার হবু বর আজ আর আসবে না। আমরা এসেছি। নাফিয়ার বুক ধক করে উঠল। আর একটা ছবি এলো। ছবিতে দেখা যাচ্ছে মির্জা রক্তাক্ত অবস্থায় একটা গদামের সামনে দাঁড়িয়ে আছে। নাফিয়ার হাত কাঁপতে লাগলো। হঠাৎ পেছন থেকে কেউ ওর মুখ চেপে ধরলো, চিৎকার করলো, মেরে ফেলবো। নাফিয়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। লোকটা ওকে টেনে কালো মাইক্রোবাসের দিকে নিতে লাগলো। ও প্রাণপণে ছটফট করছে। ঠিক তখনই বিকট শব্দে একটা বাইক এসে থামলো ওর সামনে। পরের মুহূর্তে এক লোক উড়ে গিয়ে পড়ল রাস্তার ওপর। নাফিয়া তাকিয়ে স্তব্ধ। মির্জা, ওর শার্টের রক্ত লেগে আছে, চোখ দুটো ভয়ঙ্কর লাল। মির্জা ধীরে ধীরে কোমর থেকে বন্দুক বের করে লোকগুলোর দিকে তাক করলো। তারপর ঠান্ডা গলায় বলল, আমার জিনিসে হাত দেওয়ার সাহস কে দিয়েছে? বন্দুক দেখে মুহূর্তেই জমে গেল চারপাশ। নাফিয়ার মুখ চেপে ধরা লোকটা হাত ছেড়ে এক পা পিছিয়ে গেল। মির্জা ধীরে ধীরে এগিয়ে এলো। চোখে মুখে এখন ঠান্ডা রাগ, যেন মানুষ না ঝড়। হাত নামা। লোকটা কাঁপা গলায় বলল, ভাই ভুল হয়েছে। আমি কি বলেছি শুনতে পাওনি? লোকটা তাড়াতাড়ি হাত সরিয়ে নিল। নাফিয়া দৌড়ে মির্জাদের পেছনে গিয়ে দাঁড়ালো। নিজের অজান্তেই ওর শার্ট চেপে ধরেছে ও। মির্জা সেটা টের পেয়েও কিছু বলল না। আর একজন লোক দাঁত চেপে বলল, বেশি হিরোগিরি দেখাস না, জানিস আমরা কার লোক? মির্জা হালকা মাথা কাত করল, না, তবে 5 মিনিট পর তোরা কার লাশ হইবি সেটা জানিস। কথাটা বলে আচমকা সামনে দাঁড়ানো লোকটার পেটে লাথি মারল। লোকটা দূরে ছিটকে পড়ে গঙ্গাতে লাগলো। বাকি দুজন দৌড়ে পালাতে যাবে। ঠিক তখনই মির্জা বন্দুক তাক করে বলল, দাঁড়া। তিনজনই থেমে গেল। কে পাঠিয়েছে কেউ উত্তর দিল না। মির্জা এবার গুলি করল। ধাই। গুলিটা গিয়ে লাগলো একজনের পায়ের পাশে। ভয় পেয়ে চিৎকার করে উঠল সে, ভাই মারবেন না। তাহলে বল। লোকটা কাঁপতে কাঁপতে বলল, আমরা শুধু কাজ নিছি ভাই, নাম জানি না। ফোনে অর্ডার দিছে। মির্জা কয়েক সেকেন্ড চুপ করে রইল। তারপর ঠান্ডা স্বরে বলল, ফোনটা দে। লোকটা তাড়াতাড়ি ফোন এগিয়ে দিল। মির্জা স্ক্রিন দেখে চোখ শুরু করলো। তারপর ফোনটা নিজের পকেটে রেখে বলল, এবার ভাগ। তিনজনই প্রাণপণে দৌড়ে পালালো। সব শান্ত হতেই নাফিয়া কাঁপা গলায় বলল, আপনি গুলি করলেন? মারিনি তো, কিন্তু বন্দুক আপনার কাছে কেন? মির্জা দীর্ঘ শ্বাস ফেলল। সাগরে কাজ করি, বলেছিলাম না সব সময় ফুল নিয়ে ঘোরা যায় না। নাফিয়া কিছু বলতে পারল না। এখনো ভয় কাটছে না। হঠাৎ ওর চোখ গেল মির্জাদের হাতে রক্ত পড়ছে। আপনার হাত? মির্জা তাকিয়ে নির্বিকার গলায় বলল, কিছু না মানে? রক্ত পড়েছে, একটু কেটেছে। নাফিয়া এবার সত্যি বিরক্ত হলো। আপনি মানুষ নাকি রোবট? মির্জা হেসে ফেলল, তুমি চিন্তা করছো নাকি? কাপকেক? মোটেও না। তাহলে হাত ধরেছ কেন এখনো? নাফিয়া চমকে উঠে দেখল এখনো ও মির্জাদের শার্ট শক্ত করে ধরে আছে।
তাড়াতাড়ি হাত ছেড়ে দিল। মির্জাত মুচকে এসে গাড়ির দরজা খুলে বলল, ওঠো। পুরো রাস্তা নাফিয়া চুপচাপ ছিল। বাসার সামনে পৌঁছে মির্জাত বলল, আজ রাতে দরজা জানালা লক করে ঘুমাবে। কেন? কারণ যারা আজ এসেছিল তারা আবারও আসতে পারে। আপনি কি কোনো বিপদে জড়িত? মির্জাত কিছুক্ষণ চুপ থেকে বলল, হ্যাঁ। নাফিয়ার বুক ধক করে উঠল। কেমন বিপদ? যেটা থেকে তোমাকে দূরে রাখতে চাই। কথাটা বলেই গাড়ি ঘুরিয়ে চলে গেল সে। আর নাফিয়া দাঁড়িয়ে রইল অদ্ভুত এক অবস্থিত নিয়ে। লোকটা আসলে কে? সেদিন রাত প্রায় 12টা। নাফিয়া ঘুমানোর চেষ্টা করছিল কিন্তু পারছিল না। হঠাৎ বারান্দায় শব্দ হলো। ওর বুক ধক করে উঠল। আস্তে করে দরজার কাছে গিয়ে বলল, কে? কোনো উত্তর নেই। আরও একবার শব্দ হলো। নাফিয়া ভয় পেয়ে ফোন হাতে নিল। ঠিক তখনই মেসেজ এলো, দরজা খোলো কাপকেপ। মির্জাত নাফিয়া দ্রুত বারান্দার দরজা খুলতেই অবাক হয়ে গেল। মির্জাত দাঁড়িয়ে আছে, মুখে ক্লান্তি, শার্টের রক্তের দাগ এখনো শুকায়নি। আপনি এখানে? নিচে গেট বন্ধ ছিল, তাই বলে বারান্দা দিয়ে উঠেছেন? হুম। আপনি আসলে মানুষ তো? মাঝে মাঝে সন্দেহ হয়। এটা বলেই টলতে লাগলো সে। নাফিয়া ভয় পেয়ে ওকে ধরে ফেলল। এই, কি হয়েছে? মির্জাত নিচু স্বরে বলল, একটু গুলি লেগেছে। নাফিয়ার চোখ বিস্ফোরিত হয়ে গেল। কি? আর ঠিক তখনই জ্ঞান হারিয়ে ওর ওপর ঢলে পড়ল মির্জাত। ইয়া আল্লাহ! নাফিয়া কোনোমতে মির্জাতকে ধরে রুমের ভেতরে আনলো। এত বড় একজন মানুষকে সামলাতে গিয়েও ওর অবস্থা খারাপ হয়ে গেল। বিছানায় শুইয়ে দিতেই দেখলো শার্টের ডান পাশে রক্ত জমে কালচে হয়ে আছে। সত্যিই গুলি লেগেছে। নাফিয়ার হাত পা ঠান্ডা হয়ে আসছে। জীবনে কখনো এসব সামলায়নি। ও কাপা হাতে বলল, এই শুনছেন? মির্জাত চোখ খুলল না, শুধু অস্পষ্ট গলায় বলল, ভয় পেও না, আমি মরব না এত সহজে। চুপ করুন। নাফিয়া তাড়াতাড়ি ফার্স্ট এইড বক্স বের করলো। শার্ট কাটতে গিয়েই থেমে গেল। লোকটার বুক জুড়ে অসংখ্য কাটা দাগ, পুরনো ক্ষত। কেউ যেন বহুবার মৃত্যুর কাছ থেকে ফিরে এসেছে। নাফিয়ার বুকটা অদ্ভুতভাবে মোচড় দিল। ও ধীরে ধীরে ক্ষত পরিষ্কার করতে লাগলো। মির্জাত ব্যথায় বুক কুঁচকালো। ও একটা শব্দও করল না। ডাক্তার লাগবে না? না মানে? গুলি লেগেছে আপনার? ডাক্তার এলে প্রশ্ন করবে তো আমার উত্তর দিতে ভালো লাগে না। নাফিয়া বিরক্ত হয়ে বলল, আপনিও অসম্ভব জেদি মানুষ। মির্জাত আদো খোলা চোখে তাকালো। আর তুমি সুন্দর। এখন ফার্স্ট করার সময়। আমি সব সময় করি। নাফিয়ার চোখ উল্টালো, কিন্তু অদ্ভুতভাবে এবার আর অতটাই বিরক্ত লাগলো না। ড্রেসিংয়ে শেষ করাতেই মির্জাত হঠাৎ ওর হাত চেপে ধরল। নাফিয়া চমকে উঠল। কি? মির্জাত খুব আস্তে বলল, আজ তুমি না থাকলে হয়তো সত্যি মরে যেতাম। প্রথমবার লোকটার গলায় দুর্বলতা টের পেল নাফিয়া। ও কিছু বলতে পারল না। ঠিক ঠিক তখনই নিচতলা থেকে হোসেন আলীর কাশির শব্দ ভেসে এলো। নাফিয়া আতঙ্কিত হয়ে বলল, দাদু জেগে গেছে, আপনাকে দেখলে শেষ। মির্জাত চোখ বন্ধ করেই দেখেই বলল,
তাহলে লুকিয়ে রাখো আমাকে। মানুষ নাকি আপনি? ব্যাগ নাকি লুকাবো? বইয়ের রুমে স্বামী থাকতেই পারে, আবার এসব শুরু করেছেন। হঠাৎ দরজায় নক পড়ল। নাফিয়া বুক ধক করে উঠল। না, নাউফু। দরজা বন্ধ কেন? নাজনীনের গলা। নাফিয়া দ্রুত মিরসাদের দিকে তাকালো। লোকটা নির্বিকার হয়ে শুয়ে আছে। কি করব এখন? মিরসাদ আস্তে করে বলল, ভয় পেও না কাপকেক, আমি আসছি। আপনি তো সমস্যার মূল। আবার নখ পড়ল। আপু, ঘুমাইছিস? নাফিয়া তাড়াতাড়ি মিরসাদের ওপর কম্বল টেনে নিল। তারপর দরজার কাছে গিয়ে বলল, হ্যাঁ ঘুমাচ্ছিলাম। দরজা খোলতো কেন? তো রুম থেকে পুরুষ মানুষের গলা পেলাম মনে হয়। নাফিয়ার মাথা ঘুরে যাওয়ার উপক্রম। ও পেছনে তাকাতেই দেখল কম্বলের নিচে শুয়ে থাকা মিরসাদ ঠোঁট কামড়ে হাসছে। নাফিয়া রাগে দাঁত চেপে ফিসফিস করে বলল, হাসছেন কেন? কম্বলের নিচ থেকে মিরসাদের শান্ত উত্তর এলো, মজা লাগছে। আমার হার্ট অ্যাটাক হয়ে যাবে আর আপনার মজা লাগছে। তুমি খুব কিউটলি ভয় পাও কাপকেক। নাফিয়া এবার সত্যিই খুন করে ফেলতে চাইল লোকটাকে। বাইরে থেকে আবার নাজনীনের গলা এলো, আপু দরজা খুলবি? আমি আমি ড্রেস চেঞ্জ করছি। এত রাতে? ঘুমানোর আগে করছি। নাজনীন সন্দেহর স্বরে বলল, সত্যি বল। হ্যাঁ। কয়েক সেকেন্ড চুপ থেকে নাজনীন বলল, আচ্ছা ঠিক আছে। পায়ের শব্দ দূরে যেতেই নাফিয়া হাঁপ ছেড়ে বাঁচল। তারপর তড়াক করে গিয়ে কম্বল সরালো। আপনি এখনই বের হবেন? মিরসাদ আধশোয়া হয়ে বলল, এই অবস্থায়? সেটা আমার সমস্যা না, কিন্তু আমি তো তোমার হবু বর। আবার মিরসাদ হেসে উঠে বসতে যাবে, তখনই ব্যথায় মুখ কুঁচকে গেল। নাফিয়ার রাগ মুহূর্তেই কমে গেল। উঠবেন না তাহলে নাকি? না, তাহলে কোলে করে নামিয়ে দাও। তারপর নাটক শেষ। আপনার নাটক শেষ। মিরসাদ এবার ওর দিকে তাকিয়ে শান্ত স্বরে বলল, সত্যি বলছি, একটু মাথা ঘুরছে। নাফিয়া বিরক্ত হলেও বুঝল লোকটা মিথ্যা বলছে না। ও দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, কিন্তু ভোর হওয়ার আগেই চলে যাবেন। জি ম্যাডাম। নাফিয়া সোফার দিকে ইশারা করল, ওখানে ঘুমান। এত দূরে? মিরসাদ আচ্ছা আচ্ছা যাচ্ছি। সোফায় গিয়ে শুতেই হঠাৎ বলল, কাপকেক কি? একটা কম্বল দাও, ঠান্ডা লাগছে। নাফিয়া কম্বল ছেড়ে মারল ওর দিকে। থ্যাংক ইউ বউ। চুপ। কিছুক্ষণ পর রুম নিস্তব্ধ হয়ে গেল। নাফিয়া বিছানায় শুয়ে থাকলেও ঘুম আসছিল না। বারবার চোখ চলে যাচ্ছে সোফার দিকে। লোকটা আসলে কেমন? একদিকে ভয়ঙ্কর বন্দুক চালায়, মানুষকে থ্রেট দেয়, আবার অন্যদিকে ওকে বাঁচিয়েছে। রাসেলের সত্যিটাও দেখিয়েছে। হঠাৎ মিরসাদের গলা ভেসে এলো, অন্ধকারে এভাবে তাকিয়ে থাকলে কিন্তু প্রেমে পড়ে যাব। নাফিয়া চমকে উঠল, আপনি ঘুমাননি? চমকে উঠল, আপনি ঘুমাননি? তোমার দিকে তাকিয়ে আছি, অসভ্য। মিরসাদ মৃদু হাসল, তুমি জানো তোমার চোখ খুব সুন্দর। নাফিয়া মুখ ঘুরিয়ে নিল, কিন্তু অদ্ভুতভাবে এবার গাল লাল হয়ে উঠল ওর। ভোরবেলা ফজরের আজানের শব্দে ঘুম ভাঙল নাফিয়ার। চোখ খুলেই ও মুচকে উঠল।
চমকে উঠল। মিরসাদ ওর বিছানার পাশে বসে আছে। আপনি আপনি এখানে কেন? যাচ্ছিলাম, তার আগে একটা জিনিস দেখছিলাম। কি? তুমি ঘুমালে আরো সুন্দর লাগে। ইয়াক। মিরসাদ হেসে উঠল। তারপর হঠাৎ গম্ভীর হয়ে বলল, আজ বাসা থেকে বের হব না। কেন? কারণ গতরাতে যারা আমাকে গুলি করেছে তারা তোমাকেও খুঁজছে। নাফিয়ার বুক ধক করে উঠল। কিন্তু কেন? কারণ তুমি এখন আমার দুর্বলতা। কথাটা বলেই উঠে দাঁড়ালো সে। আমি রাতে আবার আসবো। আসবেন মানে? বারান্দা খোলা রেখো। কখনো না। মিরসাদ চোখ টিপে বলল, দেখা যাবে। কাপকেক বলেই বারান্দা দিয়ে নেমে গেল। নাফিয়া হতভম্ব হয়ে দাঁড়িয়ে রইল। আর ঠিক তখনই ওর ফোনে একটা মেসেজ এলো অচেনা নাম্বার থেকে। মিরসাদ, কাইসারের কাছ থেকে দূরে থাকো, না হলে পরের লাশটা তোমার দাদুর হবে। মেসেজটা পড়ে মূর্তি জমে গেল নাফিয়া। মেসেজটা পড়ে নাফিয়া হাত কাঁপতে লাগলো। পরের লাশটা তোমার দাদুর হবে। ওর বুকের ভেতর হঠাৎ তীব্র ভয় চেপে বসল। দাদুর কিছু হলে না, এটাও সহ্য করতে পারবে না। তড়িঘড়ি করে মিরসাদকে ফোন দিল ও, কিন্তু ফোন বন্ধ। আবার দিল, বন্ধ। নাফিয়া এবার রাগে আর ভয়ে কেঁদে ফেলল। লোকটা এমন সময় ফোন বন্ধ রাখে কিভাবে? ঠিক তখনই দরজা খুলে নাজনীন ঢুকলো। আপু, কাঁদছিস কেন? নাফিয়া দ্রুত চোখ মুছে বলল, কিছু না। মিথ্যা বলছিস না? কি হয়েছে? নাফিয়া কিছুক্ষণ চুপ থেকে ফোনটা এগিয়ে দিল। মেসেজ পড়ে নাজনীনের মুখও ফ্যাকাশে হয়ে গেল। এটা কে পাঠাইছে? জানি না। দুলাভাইকে বলেছি ফোন বন্ধ। নাজনীন কয়েক সেকেন্ড ভেবে বলল, আপু, দুলাভাই আসলে কি কবে? কিরে? নাফিয়া তিক্ত হেসে বলল, সেটাই তো বুঝতে পারছি না। কিন্তু দাদুর আশেপাশে এক মুহূর্তের জন্য কাউকে একা রাখলো না। বিকেলে হোসেন আলী হঠাৎ বললেন, দাদু ভাই, তুমি কি কিছু নিয়ে চিন্তায় আছিস? নাফিয়া জোর করে হাসলো, না তো। আমারে লুকাস না, তোর চোখ দেখলেই বুঝি। নাফিয়ার চোখ ভিজে উঠল। ও দাদুর হাত ধরে বলল, দাদু, তুমি সাবধানে থাকবে, কেমন? হোসেন আলী মৃদু হেসে মাথায় হাত রাখলেন। আমারে নিয়ে ভয় পাস না। মরার ভয় আমি অনেক আগে হারাইছি। নাফিয়ার বুকটা মোচড় দিয়ে উঠল। রাত প্রায় 11:30। নাফিয়া বারবার ফোন চেক করছে। মিরসাদের ফোনে খবর নেই। হঠাৎ বারান্দায় হালকা শব্দ হলো। ও দৌড়ে গিয়ে দরজা খুলতেই দেখল মিরসাদ না, একটা ছোট্ট বক্স রাখা। নাফিয়া কাপা হাতে বক্সটা খুলল। ভেতরে একটা রজনীগন্ধার স্টিক আর একটা চিরকুট। রাগ করো না, কাপকেক। কাজে আটকে গেছি। নাফিয়ার অজান্তেই ঠোঁটে হাসি ফুটল, কিন্তু পরের লাইনটা পড়তে হাসি মিলিয়ে গেল। আজ রাতে জানালার পাশে যেও না। ওর বুক ধুক করে উঠল। ঠিক তখনই ধাই, জানালার কাঁচ ভেঙে গুলি ঢুকে দেওয়ালে লাগলো। নাফিয়া চিৎকার করে মেঝেতে বসে পড়ল। বাইরে থেকে মানুষের দৌড়াদৌড়ির শব্দ। আর কয়েক সেকেন্ড পর ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে উঠল মিরসাদ কলিং। কাপা হাতে রিসিভ করতেই ওপাশ থেকে ঠান্ডা ভয়ঙ্কর গলায় এলো, আমি বলেছিলাম জানালা পাশে যেও না। নাফিয়া কাঁদতে কাঁদতে বলল, কে করেছে এসব? কয়েক সেকেন্ড চুপ থেকে মিরসাদ বলল,
আমার অতীত। যদি গল্পটি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। আপনাদের কমেন্ট পেয়ে গেলে পরবর্তী পার্ট দ্রুত আপলোড করার চেষ্টা করব। অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ। পরবর্তী গল্পের জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ভিডিওটি শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে।